উৎক্ষেপণের 10 দিন পর অবশেষে নির্ধারিত কক্ষপথে পৌঁছালো বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখন শুরু হবে স্যাটেলাইটের মূল পরীক্ষা, ইন অরবিট টেস্ট বা আইওটি। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। আইওটির পরেই স্যাটেলাইটের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন। অবশেষে পৃথিবীর কক্ষপথে 119.1 ডিগ্রিতে অবস্থান নিশ্চিত হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের। এখন 36,000 কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর গতির সাথে ঘুরছে কৃত্রিম উপগ্রহটি। চূড়ান্ত কক্ষপথে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 11 দিন। এখন ইন অরবিট টেস্টের জন্য স্যাটেলাইট পুরোপুরি প্রস্তুত। এই পরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই পাওয়া যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা। উৎক্ষেপণের পর একটা টাইমলাইন আছে যে এটা অ্যাক্টিভেট হবে। এর ভেতরে আমরা যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আমরা কিছু জনবল নিয়োগ করেছি। আমাদের একটা টিম নিয়োগ করেছি যারা এটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। সেখানে দক্ষ জনবল আছে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে নিয়ে এসেছি। পাশাপাশি মার্কেটিংয়ের জন্য আমি একটা ছোট্ট টিম অলরেডি তৈরি করে ফেলছি। দে আর ওয়ার্কিং অন ইট। যেমন ফিলিপিনে আমাদের গ্রাউন্ডিংয়ের পারমিশন নিতে হবে, ইন্দোনেশিয়ায় পারমিশন নিতে হবে। এইসব কাজ আমাদের প্রসেসে আছে, সো দ্যাট আমরা সার্ভিসটা দিতে পারবো 2 মাসের মধ্যে। ট্রান্সপন্ডার ভাড়া ও ডিরেক্ট টু হোম সার্ভিসে তুলনামূলক দর কম হলেই বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। যে জিনিসের দাম কম, এটা কম দামের জিনিসের মার্কেট আপনার থাকবে। আপনি যদি বেশি দামে সেল করতে না পারেন, তাহলে আপনি কম দামে সেল করলে পরে আপনি হয়তো বা প্রফিট, ওই যেটা বলে যে হয়তো 8 বছর আসার কথা 8 বছর আসবে না, 12 বছরে আসবে। আপনাকে সেটাও কম্প্রোমাইজ আপনি করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। আইওটি শেষ হওয়ার আগ পর্যন্ত স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান থ্যালাসের অন্য 3টি গ্রাউন্ড স্টেশন দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকেই এটি নিয়ন্ত্রিত হবে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশ ও র্যাবের সঙ্গে গত রাত থেকে পর্যন্ত বন্দুকযুদ্ধে দেশের 10 জেলায় 11 জন নিহত হয়েছে। বাহিনী দুটোর দাবি, নিহতদের মধ্যে 10 জনই মাদক ব্যবসায়ী, অপরজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এ নিয়ে গত 7 দিনে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা দাঁড়ালো 32 জনে। এদের মধ্যে 28 জনই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের 2,500 এলাকায় র্যাব 1-এর একটি দলের সঙ্গে গুলি বিনিময়ে ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চু খান নিহত হয়। এ সময় একজন র্যাব সদস্য আহত হয় এবং ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়। রাত 1টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাইজিদ থানার ডেবারপাড় এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী শুকুর আলী নিহত হয়। এদিকে কুমিল্লার বিবির বাজার সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শরীফ ও পিয়ার আলী নামে 2 জন। নেত্রকোনায় বড়াইল বালু মহালে আমজাদ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যদিকে ফেনীর লেমুয়াই তালিকাভুক্ত এক সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, নীলফামারী সৈয়দপুরে 2 জন, দিনাজপুরের বিরামপুরে 1 জন নিহত হয়েছে। দিশা চাকমা, ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমার সহযোগিতা না করায় দেশে ইয়াবার বিস্তার বাড়ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, এমপি বদির মাদক ব্যবসার বিষয়ে তথ্য পাওয়া গেলেও প্রমাণ নেই, তবে তথ্যানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। অবশ্যই আছে, সেগুলো আমাদের আরো প্রমাণের দরকার। না প্রমাণ না পেলে আমরা কেউ যাচ্ছি না, এইটাই মেসেজটা আমরা যাচ্ছি। আপনি যেমন বলছেন বদির বিরুদ্ধে এরকম অনেক ভাবে আমাদের কাছে আসছে। মন্ত্রী, এমপি বা ভিআইপি হলেও কোনো অবস্থাতেই কাউকে গাড়ি নিয়ে উল্টো পথে চলতে দেয়া হবে না। কারো মুখের দিকে না তাকিয়ে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক সভায় এসব কথা বলেন তিনি। এবারও ঈদের দিন, তার আগের 4 দিন এবং পরের 4 দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে বলে জানান তিনি। এছাড়া আগামী 8ই জুনের মধ্যে সড়ক মহাসড়ক সংস্কারের ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেন মন্ত্রী। 4 দিন আগে ঈদের এবং 4 দিন পরে সিএনজি স্টেশনগুলো
24 ঘন্টা খোলা থাকবে। প্রধানমন্ত্রীর অফিসে খুব সিরিয়াস ঈদের সময় কোনোভাবেই কোনো প্রকার ভোগান্তি যেন না। আমার মতো বিয়ে ফিরে আসলে পুলিশকে বলছি মুখের দিকে তাকাবেন না, ধরে ফেলবেন। দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত রাজীবের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এছাড়া তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গত 8ই মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রাজীবের দুই ভাইকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে BTRC ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেয়। এর মধ্যে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ 1 মাসের মধ্যে দিতে বলা হয় দুই বাসের কর্তৃপক্ষকে। কিন্তু BTRC 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 10ই মে আবেদন করে। এদিকে রাজধানীতে বাস চাপায় ঢাকা ট্রিবিউনের বিপণন কর্মকর্তা নিজামউদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আর নিজামকে চাপা দেয়া বাসের চালক আর হেলপারকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী 30শে জুনের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কমিটি করার জন্য এই কমিটি নির্ধারণ করবে কার কি দায়িত্ব, কার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এটা কি ড্রাইভারের কারণে হয়েছে না বাসের মালিকের কারণে হয়েছে, এবং 30 জনের মধ্যে ইনকোয়ারি কমিটি করে রিপোর্ট দিতে হবে। সুপ্রিম কোর্টের আজকের আদেশের পরিপ্রেক্ষিতে যে এদের দুই ভাইয়ের ক্ষতিপূরণ পাওয়াটা আরও বেশি নিশ্চিত হয়ে গেল। হাইকোর্ট বিভাগ বরং যে রিপোর্ট পাবে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আরও বৃহত্তর আদেশ দিতে পারবেন বলে আমি আশা করি এবং তারা দেবেন। জানাচ্ছিলাম দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো কথা বলবো এগুলো নিয়ে। প্রথমেই কথা বলবো সবশেষ যে খবরটি আপনারা দেখলেন সেটি নিয়ে। আপনাদের দুজনের কাছে এই বিষয়টিতেই জানতে চাইবো যে আমরা যেটি দেখলাম হাইকোর্ট আদেশ দিয়েছিল রাজীবের দুই ভাইকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে, সেটি আজকে আপিল বিভাগ স্থগিত করলো সেই আদেশকে এবং বলছে যে 30শে জুনের মধ্যে প্রতিবেদন দিতে যে কে দায়ী এই ঘটনায়, দুর্ঘটনার জন্য কে দায়ী এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসলে যেমনটি রাজীবের পরিবারের আইনজীবী বলছেন যে এতে আরো মানে নির্দিষ্ট হয়ে গেল, আরো নিশ্চিত হয়ে গেল রাজীবের ক্ষতিপূরণ পাবার বিষয়টি রাজীব দুর্ঘটনায় নিহত হওয়ার ক্ষেত্রে। কি মনে হয় আসলে এটি কি নিশ্চিত হয়ে গেল বলে মনে করছেন নাকি একরকম ঝুলে যাওয়ার বিষয়টি? দুইজন আইনজীবীর কথা শুনেছেন, দুইজন দুই পক্ষের কিন্তু, এবং অনেকটা আদালতের ভেতরে তারা যেমন মানে করেন, সলভ করেন বা জেরা করেন বা বক্তব্য রাখেন, বাইরে এসেও একই কথা বলছেন। বিচারক তো আর তার মতো সিদ্ধান্ত নেবেন, আমরা তো বিচারকের কথা বা কি রায় হতে পারে সেটা শুনি। শওকত ভাই আমার দুজনেরই সহকর্মী ছিলেন, মোজাম্মেল মন্টু। 1990 সালের 16ই ডিসেম্বর ওই দিন তার মৃত্যু হয়েছিল। তার কয়েকদিন আগে তিনি জোনাকির কাছে মানে আহত হয়েছিলেন। একেবারে উল্টো পথে একটা ট্রাক যাচ্ছিল, সেটা কোম্পানি, বিখ্যাত কোম্পানি। দেখেন 90, 10, 28 বছরেও তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন। মানে আমরা একদম চোখের সামনে দেখছি একের পর এক রায় হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ তিনি পাননি। এখন এখানে দায়িত্ব বলছে যে মালিক দায়ী না চালক দায়ী। মালিক বলবে যে আমি তো রাস্তায় ছিলাম না, আর এক পক্ষ হয়তো বলবে যে মালিক এমন ড্রাইভার কেন নিয়োগ করলো যে অ্যাক্সিডেন্ট করে। মানে মালিক দায়ী না চালক দায়ী এটি না দেখে কি হাইকোর্টও আদেশটি দিয়েছিল? একটা বাস কোম্পানি, এটা বাস কোম্পানি ডিসাইড করবে যে হাউ টু পে। সাধারণভাবে তো এটা আমরা আশা করব। চালক যে তাকে যদি বলা হয় যে তুমি 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাও কিংবা প্রথম কিস্তিতে 25 লাখ টাকা দাও, সেটা তো চালকের পক্ষে সম্ভব নয়। মালিককে কেন দায়ী করা হয় সেটার যুক্তিটা হলো যে মালিককে এমন চালক নিয়োগ করতে হবে যে আইন মেনে চলবে, যে কারণে মালিকের উপরে গিয়ে দায়টা বর্তায় চূড়ান্তভাবে। এই জায়গাটা তো আমাদের দেশে এখনো, কিন্তু সেভাবে বললে তো আবার মানে বিআরটিসির বিরুদ্ধে অভিযোগ যাবে, কারণ তারা লাইসেন্স দেয়, এমন চালককে লাইসেন্স দেবে যারা। তো না, বিআরটিসি তো আরো একটি খারাপ কাজ করছে। বিআরটিসি একটি সরকারি প্রতিষ্ঠান। আমি দুঃখিত, বিআরটি এর কথা বলতে চাচ্ছিলাম আমি, যে বিআরটি না, বিআরটিসি যেটা একটা ঘটনা কিন্তু না, একটা দুর্ঘটনা কিন্তু বিআরটিসিও দায়ী। বিআরটিসি তো সরকারি প্রতিষ্ঠান, তারা বাস দিয়ে দিচ্ছে বেসরকারি বিভিন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান তাদেরকে। কাগজে কলমে বিআরটিসি, ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন আপনি বিআরটিসি ছাত্রছাত্রী, সচিবালয়ের কর্মচারী
যারা সরকার চালায় তারা সারাদিন বিআরটিসি যে গাড়িটা পাবলিকের ব্যবহারের জন্য কেনা হয়, সেই গাড়িটা সারাদিন আপনি দেখবেন যে এই ওসমান গনি রোডের সামনে বসে থাকছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখবেন বসে থাকে। এই বিআরটিসি একটা কোম্পানি, সরকারি যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু তারা এই গাড়িগুলো বেসরকারি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে লিজ দিয়ে দিচ্ছে। এবং মালিকের তো সুনির্দিষ্টভাবে নির্দেশনা থাকে যে এতটা ট্রিপ মারতে হবে বাসের, যার কারণেই বাসের চালকদের এত রেশারেশি। সেটাই এখন যদি এই যে আপনি যেটা বললেন যে ঝুলে যাওয়া, যে ধরনের কথা আমরা 2 আইনজীবীর কাছে শুনলাম, সেটা কিন্তু দেখেন এই 28 বছরে মোজাম্মেল হোসেন মন্টুর স্ত্রী ঘুরছেন, কোনো কুল কিনারা হচ্ছে না। এই ক্ষতিপূরণের জায়গায় শওকত মাহমুদ, আপনার কাছে প্রথমে একটু এটি জেনে নিই, আপনার কি মনে হয় আসলে এটি কি ত্বরান্বিত হবে বা আরো শক্ত ক্ষতিপূরণ পাবে রাজীবের পরিবার, নাকি খানিকটা ঝুলেই যাবে বলে মনে করেন? না, আমার মনে হয় যে আপিল বিভাগের আজকের যে আদেশ, এটা স্থগিতের আদেশ, এতে কিন্তু আমাদের জনপ্রত্যাশা কিছুটা হোঁচট খেয়েছে। এই কারণে হোঁচট খেয়েছে যে আমরা কিন্তু এই বিষয়গুলোর সুরাহা আমরা কিন্তু সরকার থেকেও পাচ্ছি না। যেমন আজকে সড়ক পরিবহনের একদল উশৃঙ্খল শ্রমিক ইচ্ছামতো গাড়ি চালিয়ে মানুষের হাত কেড়ে নিচ্ছে, পা কেড়ে নিচ্ছে, মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এবং এগুলোর কিন্তু সুরাহার ক্ষেত্রে সরকারের তরফ থেকে যে ধরনের একটা তড়িৎ ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল, সরকার কিন্তু সেটা করছে না। এবং একটা বড় কারণ হচ্ছে সরকারের কয়েকজন মন্ত্রী, একাধিক মন্ত্রী সড়ক পরিবহন শ্রমিক সংগঠন এবং সড়ক পরিবহন মালিক সংগঠনের সঙ্গে তারা জড়িত, কেউ সভাপতি, কেউ বড় কর্মকর্তা, এবং তারা এইসব শ্রমিকদের ডিফেন্ড করছেন এবং এমনভাবে ডিফেন্ড করছেন যে আমাদেরকে মানে সাংবাদিক অনেকে এইভাবে আহত হয়েছেন, নিহত হয়েছেন, কিন্তু তারা মোটেও এই ধরনের বিষয় ভ্রুক্ষেপ করেন না এবং অনেকটা অশালীন ভাষায় আমাদেরকে গালিগালাজ করেছেন। সেই ক্ষেত্রে আমাদের ভরসা হলো উচ্চ আদালত। উচ্চ আদালতে আমরা যাই এই কারণে যে অ্যাটলিস্ট যে মারা গেছে তার জন্য একটা ক্ষতিপূরণের পাওয়ার ব্যবস্থা। তো যেই ক্ষতিপূরণের আদেশ দিয়েছিল হাইকোর্ট, আপিল বিভাগ সেটা স্থগিত করেছে। স্থগিত করে আবার একটা স্বাধীন তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছে। এতে করে আমাদের মানে আগের অভিজ্ঞতা অনুযায়ী এটা কিন্তু অনেকটা ঝুলে গেল। হ্যাঁ, ক্ষতিপূরণ পাওয়া এবং এই রাজীবের পরিবার এই আদালতে বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবে, আর এখন মালিকের দোষ না শ্রমিকের দোষ, এগুলো তো অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো তো কোম্পানি, যে কোম্পানি বিআরটিসি এবং বিআরটিসির বাস এবং স্বজন কোম্পানি তারা পরিবহনের, তারা সেটা ডিসাইড করবে যে মালিকের দোষ না কি দোষ। কিন্তু এখানে এটা আমার মনে হয় যে একটু খানিকটা ঝুলে গেল। তারপর আমরা আশা করব যে হাইকোর্টকে যে কথা বলেছে উচ্চ আপিল বিভাগ, যে তদন্ত করে দেখা, সেই ক্ষেত্রে যদি আরো মানে ক্ষতিপূরণের পরিমাণ আরো বেড়ে যায়, সেটাও যেন নিশ্চিত করা হয়। এক্ষেত্রে আবার অজয় দাশগুপ্ত যেটি বলছিলেন যে মোজাম্মেল মন্টুর যে উদাহরণটি দিচ্ছিলেন, তার ক্ষতিপূরণ 28 বছর পরেও, 28 বছরে আদালতের রায় থাকা সত্ত্বেও সেই রায় নিয়ে এখন আদালতে অনেক ধরনের আরো মামলা মোকদ্দমা, দীর্ঘসূত্রতা এগুলো হচ্ছে। মানে 26 বছরে রায় পেয়েছে ক্ষতিপূরণের এবং তারপরে 2 বছরে এখনো বাস্তবায়ন হয়নি। ঠিক তেমন ভাবে যে তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবার জন্য বলা হয়েছে 4 কোটি 61 লাখ সামথিং ছিল, সেই ক্ষতিপূরণটি দেবার কথা বলেছে 3 মাসের মধ্যে, সেটিও পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পরিবার ক্ষতিপূরণ পায়নি। এই ক্ষতিপূরণ, এই যে আজকেও আবার নাজিম, যিনি বাংলা ট্রিবিউনের কর্মকর্তা, বিপণন কর্মকর্তা, তাকেও কেন নির্দেশ দেওয়া হবে না ক্ষতিপূরণ দেবার তার পরিবারকে, সেটি নির্দেশনা দিচ্ছেন আদালত। কিন্তু এই ক্ষতিপূরণ গুলো আদায় এখন কি করে করবেন? এর জন্য যারা আহত নিহতের পরিবার, তারা কি করবে? আমার মনে হয় যে এটা যারা আইনজীবী আছেন, আমরা এই মানবিক বিষয়গুলো কিন্তু আমরা সংবাদপত্র মারফত বা সমাজের সংলাপের মধ্য দিয়ে কিন্তু আমরা পেয়ে যাই। যেসব আইনজীবী দাঁড়াচ্ছেন যে এই ক্ষতিপূরণকে স্থগিত করার জন্য, তাদেরও বিবেকের প্রতি আমাদের আহ্বান রইল। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কেস কিন্তু কোর্টের আইনজীবীরা নিতে চান না, যে না তার পক্ষে আমরা দাঁড়াবো না, এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে। তো এই যে কোম্পানিগুলোর পক্ষে দাঁড়ান, তারা যে সওয়াল জবাব করেন, যুক্তিতর্ক দেখান, তাদেরও মানবিক দিক থাকা উচিত। যে আজকে যে বাংলাদেশের সড়কে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য যদি থামানো না যায়, এটা মানুষ কতকাল আর এইভাবে অপমৃত্যুর শিকার হবে। এবং তারা নিশ্চয়ই, অপরাধী তো সবসময় এক পক্ষ, অপরাধী এক পক্ষ শিকার, এবং অপরাধীর পক্ষে সবসময় আইনজীবী থাকে। কম বেশি গড়ে কিন্তু বছরে 5000 মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 15,000 লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কয়েকদিন আগে বলছি যে মানে এই 5000-এর ব্যাপারে সব পক্ষই একমত যে 5000 লোক কমপক্ষে মারা যাচ্ছে, আরো অনেক বেশি লোক আহত হচ্ছে। অনেক দুর্ঘটনার খবর আমরা জানিও না, যে
আমার নিজেরই ঘনিষ্ঠ এক নারী মৃত্যু হয়েছে, মোটরসাইকেল থেকে পড়ে বাসে চাপা দিয়ে গেছে। আমি নিজেই জানি যে কোনো সংবাদপত্রে এই খবর উঠেনি, তারা পরিবার দাফন করেছে আর কি, দুর্ঘটনায় মারা গেছে। এত দুর্ঘটনার খবর সংবাদপত্রের পত্রিকার পাতায় তো যায় না, পাতায় তো যায় না আর কি, সেটাই। কাজেই এখানে কিন্তু আপনি যদি এই যে আইনের দীর্ঘসূত্রতা আমরা বলি, সেটা এখন আমরা দেখছি মাদক বিরোধী অভিযান চলছে, সেটি নিয়ে শুনি কেন শাস্তি দিচ্ছে, কেন এই ধরনের শাস্তি হচ্ছে, এটি নিয়ে একদম একটু দীর্ঘায়িতভাবে কথা বলতে চাই এটি নিয়ে। কিন্তু আদালতে গেলে হবে না শাস্তি। কিন্তু যদি এখন শক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই বেপরোয়া গতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? এর আগেও তো আমরা দেখছি, যেটি শওকত মাহমুদ বলছিলেন, যে মালিক শ্রমিকদের শক্ত অবস্থানের কারণে কোনো ব্যবস্থাই যতটা সরকার নিয়েছে, এর আগেও আমরা দেখেছি এই যে তারেক মাসুদ মিশুক মনিরের মৃত্যুর পরে যখন আদালত রায় দিল, একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং সাভারে এক নারীকে ট্রাক চাপা দিয়ে মারার অভিযোগে শাস্তি হলো, একজনের মৃত্যুদণ্ড হলো এক চালকের। তারপরে 3 দিন একদম পুরো অচল করে দিল, সরাসরি খুন কিন্তু ছিল, কারণ ওই মহিলা প্রতিবাদ করেছিলেন, তারপর চাপা দিয়েছে, এটি প্রমাণিত হয়েছে এবং তারপরে শাস্তি যেটি হচ্ছে মৃত্যুদণ্ড। এর প্রেক্ষিতে পুরো দেশ অচল করে দেয়া হলো 3 দিনের জন্য। এরপরে আমরা দেখেছি সিটিং সার্ভিস বন্ধের অভিযান যখন চালিয়েছে সরকার, সেখানেও মালিক শ্রমিক পক্ষ অসহযোগিতায় এটি সফল হয়নি। বাম্পার অপসারণের যে জন্য যে অভিযান ছিল বা যে নির্দেশনা ছিল, সার্ভিসটা কিন্তু নিজেরই জানা আছে যে এটার সঙ্গে একটি কতগুলো সুপারিশ হয়েছিল। এটা কয়েক মাস আগে চূড়ান্ত একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে 40-50 জন মালিক শ্রমিকের প্রতিনিধি ছিলেন, বিআরটিএ এবং ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা ছিলেন, আমি সহ আরও কয়েকজন সাংবাদিক এবং সমাজের প্রতিনিধি যদি বলেন তারা ছিলেন। সব পক্ষ একমত হয়ে যে সিটিং সার্ভিস থাকবে, কিন্তু স্ল্যাবে ভাড়া করতে হবে। মিরপুর থেকে গুলিস্তান যা ভাড়া, মিরপুর থেকে ফার্মগেটের ভাড়া এক হবে না। নতুন বাস নামাতে হবে, এর পৃথক রং করতে হবে, চালকদের পোশাক থাকতে হবে। এটা কয়েক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সেটা সবাই একমত। যখন সরকার এরকম কোন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তখন সেটি মালিক শ্রমিক পক্ষের অসহযোগিতায় হয় না। তাহলে আসলে এই মানে সড়কে মৃত্যু, অঙ্গহানি বা সম্পদহানি, এটির প্রতিকার কি দেখেন না? আমি শুধু ভাবি যে ঢাকা শহরে সরকারের মন্ত্রী পর্যন্ত অসহায়তা প্রকাশ করেছেন। আমরা দেখলাম যে উনি যেটা বললেন যে উল্টা পথে চললে, কিন্তু বাস্তবে কি পারবেন ব্যবস্থা নিতে? না, এটি তো আবার একটু ভিন্ন কথা। সেটি তো কিছুদিন আগে আমরা দেখেছি, সরকারের মন্ত্রী, সচিব, সাংবাদিক অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্টো পথে চলবার কারণে, এবং একটা প্রতীকী থাকছে। কিন্তু এটি বা কেন বন্ধ হয়ে যায়? কদিন পরে বন্ধ হয়ে যায়, আবার বলতে হয় আইন অনুযায়ী কেন চলে? ওই প্রভাবশালী মহলের থেকে চাপ আসছে, সেই চাপের কাছে সরকার নথি স্বীকার করছে, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নথি স্বীকার করছে। যা মুখে বলে একটা, মানে আজকাল টেলিভিশনের ক্যামেরা সামনে থাকলে, বোম সামনে থাকলে বা সাংবাদিক সামনে থাকলে হয়তো অনেক মুখরোচক কথা, অনেক জনতুষ্টির কথা বলা যায়, কিন্তু বাস্তবে যে প্রভাবশালী মহল সমাজ নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র বা সরকার নিয়ন্ত্রণ করছে, তারা ভেজাল প্রতিরোধ করতে গেলে যেমন 1-2টা হয়, তারপরে তারা পাল্টা ব্যবস্থা, ইফতারির ভেজাল দিলে সেটা যেমন তারা ফিরিয়ে দিচ্ছে, একটা দিচ্ছে দ্বিতীয় দিন, যেমন স্বর্ণের চোরাচালান ঠেকাতে গিয়ে মানে এটা অগ্রসর হয় না, এই ক্ষেত্রেও কিন্তু তাই। একটা অসহায়ত্বের মধ্যে পড়ে গেছে, মানে সার্বিক ক্ষেত্রে একটা নৈরাজ্য, যেই ক্ষেত্রেই আছে অসাধুরা সব ক্ষেত্রে চরমভাবে সুযোগ নিচ্ছে এবং সরকার সেখানে অসহায়ের মতো অবস্থায় বসে আছে। অসহায় মানে কি, সরকারের ভেতরে থাকা লোকজন এগুলোর সঙ্গে জড়িত বলে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। পরিবহনের ক্ষেত্রে তো এটা একদম মানে পরিষ্কার যে সরকার এই তাদের মন্ত্রীদের কারণে এই ব্যবস্থাগুলো নিতে পারছে না, সরকার অসহায়ত্ব প্রকাশ করছে। সড়কের যে নৈরাজ্য, এই যে আপনার ঢাকা বুয়েটের যে গবেষণা তথ্য বেরিয়ে এলো যে ঢাকায় ট্রাফিক যানজটের কারণে 37,000 কোটি টাকা লস হয়, এই লসটা কে নেবে? এই লসের দায় দায়িত্ব কার? কেন আপনি সড়কে আজকে এই নৈরাজ্যের অবস্থাটাকে আপনি চলতে দিচ্ছেন? কেউ কোনো বিহিতের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। কোনো ট্রাফিক জ্যাম হয়ে আছে, এটা কিভাবে সারানো হবে কারো কোনো, অথচ দেখবেন যে ট্রাফিক পুলিশ, রাস্তায় পুলিশের সংখ্যা কিন্তু কম নেই, যেদিকে তাকাবেন সবই পুলিশ, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আমরা কি ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা মেধাহীন জাতিতে পরিণত হয়েছে কিনা, যে কোনো মেধা নেই যে একটা সুপরিকল্পনা করে যে এগুলো একটা নিয়ন্ত্রণ করে? আমরা জানি গাড়ির সংখ্যা বেড়েছে, বাসের সংখ্যা বেড়েছে, কাউকে আইনের আওতায় আনা যাচ্ছে না।
যদি সড়ক পরিবহনে যারা চালক তাদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন এবং তারা ক্রমাগত ঘটিয়ে চলবে এবং তারা জানে যে তাদের অপরাধ করলেও তারা পার পেয়ে যাবে, তাদেরকে কেউ কিছু করতে পারবে না, এই অসহায়তা রাজনৈতিক অঙ্গীকারের কথা বলবো। এখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস একসময় কিন্তু সড়ক পরিবহনের যে মালিক সংগঠন তার নেতা ছিলেন। এইচ.এম. এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন তার দলের নেতারা এই সড়ক পরিবহনে একটা উত্তরবঙ্গ তো মানে এক ধরনের মানে পরিবহন নৈরাজ্যের পিছনে যারা মূল হোতা ছিলেন তারা কিন্তু এরশাদ সাহেবের দল করতেন। এবং উনি যখন তাই না, মির্জা আব্বাস কিন্তু পরিবহন মালিক সমিতির সভাপতি ছিলেন যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, এরশাদের সময় না। এরশাদের সময় যারা ছিলেন আমি চিনি, সড়ক পরিবহন জয়নাল আবেদিন সাহেব ছিলেন, আর অনেকে ছিলেন, কিন্তু এদের সড়ক পরিবহন মালিক যারা সরকারি ক্ষমতাসীন যারা তাদের একজনকে তারা সভাপতি বানায়। কিন্তু গত 10 বছরে এবং তাদের একজন মানে তাদের এই ক্ষমতার কাছে পুরো সরকার ব্যবস্থা এবং সেই সময়ের নৈরাজ্যের তুলনায় যদি আজকের নৈরাজ্যের কথা চিন্তা করেন, যেখানে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটছে, সেখানে দেখেন আপনার জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, তিনি পরিবহন মালিক সমিতির একজন বড় কর্তা, শাহজাহান খান শ্রমিক পরিবহনের সভাপতি, এবং এই যে সড়ক পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে মির্জা আব্বাসের উত্তরাধিকার হচ্ছে আপনার এই রাঙা করে মানে সবসময় যেটি আপনি বলছেন ক্ষমতাসীনদের সাথেই এদের যোগাযোগ, সরকারকে ব্যবহার করার ক্ষেত্রে মানে আগে যেখানে সরকারের নিজেরও একটা হুঁশ থাকতো যে না এটা বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আমরা এখন দেখছি যে পরিবহন শ্রমিক, সব পরিবহন শ্রমিক না, যারা উচ্ছৃঙ্খল এবং অদক্ষ তাদের পক্ষ নিয়ে ওপেনলি এইভাবে স্ট্যান্ড নেওয়া, এটা কিন্তু সড়ক পরিবহনের ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছে। এবং এই আদালতের আদেশটি খুব শক্তভাবে বাস্তবায়ন হবে, এই ক্ষতিপূরণের অন্ততপক্ষে নজির সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে নিয়ম মানার ক্ষেত্রে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে দর্শক আমরা ফিরবো। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমরা দেখছি, যেটি আজকে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাগুলো যেটি দেখছি, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব। বিরতির পর ফিরছি আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ফিরলাম আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। কথা বলবো 10 জেলায় গত 24 ঘন্টায় আরো 11 জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, যার মধ্যে 10 জনই মাদক ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর নির্দেশনার মানে মাদক নির্মূলের নির্দেশনার পর থেকেই এরকম অভিযান আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, তারপর থেকে মাদক নির্মূলের সাঁড়াশি অভিযান পুলিশ শুরু করেছে। এই অভিযান চলবে পুরো রমজান জুড়ে, সেটি বলেও দিয়েছে পুলিশ। এখন তাহলে কি পুরো রমজান জুড়ে এরকম মানে প্রতিদিন এরকম 10 জন, 6 জন, 8 জন এরকম একটি সংখ্যা দেখতে থাকবো? মানে 27-28 দিনে 280 এরকম নাকি? এটা যদি এখন ভয় দেখানোর জন্য হয় যে আচ্ছা ঠিক আছে ভয় দেখানো হলো, এটা অনেকটা আরো নিষ্ঠুরভাবে এটা এই ধরনের ঘটনা ঘটেছিল 16 থেকে এখনো চলছে, অনেকটা একটু কমেছে ফিলিপিন্সে। এই দুতেরতে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে বললেন যে আমি এটা আইন টাইন বুঝি না, মানে মাদক ব্যবসায়ী হোক আর ই হোক, এবং প্রায় 7,000 কেউ বলে 10,000 কেউ বলে, কিন্তু প্রচুর এবং প্রতিদিনই প্রধান শহরে। এবং ফলাফল পর্যালোচনার পরে কয়েকটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখা গেল যে সাধারণ অপরাধ কমে গেছে। এটা একটা এই যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে মাদকের দাম কমে গেছে, কারণ ক্রেতা কমে গেছে। ভয় মানে শুধু মাদক বিক্রেতা না, ক্রেতা বা গ্রহণকারী তাকেও মারছে আর কি। দেখা গেল যে মাদকের ক্রেতা নাই, কাজেই যেটা আগে 1000 ওদের পেসো বোধ হয় ওদের কারেন্সি এরকম 1200, সেটা তো 800-তে নেমে আসছে 12। এই ধরনের কিছু ইতিবাচক, কিন্তু যতটা মাদকের মানে সেবনকারী মারা গেছে, অভিযোগ হলো যে ব্যবসায়ী কম মারা গেছে, আর মানে মূল যারা এটার সিন্ডিকেট বা বাংলাদেশে এখন হচ্ছে বলা হয় 1500 কোটি টাকার কেবল ইয়াবার ব্যবসা, মোট মাদকের ব্যবসা হচ্ছে 3000 কোটি টাকার। কাজে এইটা তো আর মানে ওই যে রাস্তায় বাস চালক বা আমরা এই যে একটু আগে স্বাগত ভাষাতে আলোচনা করছিলাম যে 18 ঘন্টা যে বাস চালায়, সে কিন্তু ঘুম থেকে রেহাই পাওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার যেতে তার এখন 16, 17, 18 ঘন্টা লেগে যাচ্ছে যানজটের কারণে। এই যে দীর্ঘ পথ জেগে থাকবে, তার হচ্ছে ইয়াবা অনেক সময় তার জন্য মানে
ত্রাতা হয়ে যায় আর কি। এখন এই যে বাস্তবতা ৩,০০০ কোটি টাকার মার্কেট, তার মধ্যে ইয়াবার মার্কেটে স্বরাষ্ট্রমন্ত্রী একটা নাম কিন্তু বললেন, এই জায়গাটা যারা আকর্ষণীয়, ওই বাস চালক তো আর এই ৩,০০০ কোটি টাকার বা ১৫০০ কোটি টাকার ভাগ পান না। কিন্তু যারা এই বন্দুকযুদ্ধের শিকার হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে ছোটখাটো ব্যবসায়ী, হয়তো ৫টা ১০টা ট্যাবলেট বিক্রি করে বা ইত্যাদি, এরকম ধরে নিচ্ছে আমরা সিসকে সন্ত্রাসী অবশ্যই। এবং এরাও দেখেন গিয়ে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের পিছনে ঘুরঘুর করে আর কি। মাঠে এইখানে হয়তো বলা যায় যে কিছুটা নিরপেক্ষ, হয়তো দেখবেন যে এরা মানে প্রকৃতই দল নিরপেক্ষভাবে এরা শাস্তি পাচ্ছে, সেটা ক্রসফায়ারের নামে হোক, সেটা বন্দুকযুদ্ধে যদি নিহতই হয়ে যায় সেটি না। এরাও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা, মানে আমাদের দেশে এই ক্রসফায়ার, তার আগে ওপেন হার্ট, ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট, সেগুলো তো চালু হয়েছিল। একাধিক মানে অনুসন্ধানে দেখা গেছে যেসব এলাকায় এই সিসকে বা বড় সন্ত্রাসীরা মৃত্যু হয় যাদের, তাদের এলাকার লোকেরা খুশি হয় যে যাক, ওই আদালতে গেলে ২৮ বছরেও যেমন রায় পাওয়া যায় না, একটা শাস্তি হয়েছে, কিন্তু এটা তো আইনের শাসনের সঙ্গে তো এটা কোনো এটির কি কোনো বিকল্প সমাধান নেই শওকত মাহমুদ? মানে একটু যদি বলি, যেমন গত ২০১৬-তে তখন এরকম জঙ্গি দমনে ৭ দিনের সাঁড়াশি অভিযানে গেল পুলিশ, তখন এরকম দেখলাম অনেক মানুষ গ্রেপ্তার হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ১৩,০০০ গ্রেপ্তার হয়েছে ৭ দিন পরে যখন কথা বললেন, ১৩,০০০ গ্রেপ্তার, বেসরকারিভাবে আরো বেশি এই গ্রেপ্তারের সংখ্যাটা। মাদক নির্মূলে এরকম গ্রেপ্তারের সংখ্যা না দেখে বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। এই যে শুরুতে যে কথাটা এরকম ভাবে এসছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অভিযান চলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনাটা কি? প্রধানমন্ত্রীর নির্দেশনা কি এরকম যে তোমরা যেখানে মাদক ব্যবসায়ী তালিকাভুক্ত আছে সবাইকে গিয়ে মেরে ফেলো? এটা তো জনগণের প্রশ্ন। এবং তারা ঘোষণা দিয়ে নেমেছে যে মাদক ব্যবসায়ীদেরকে আমরা নির্মূল করে ছাড়বো, এই ঘোষণা দিয়েই কিন্তু অভিযান করে। আমার কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটা তুলেছেন, গ্রেপ্তার কোথায়? গ্রেপ্তারটা কোথায় হচ্ছে? এবং বন্দুক যুদ্ধের কথা বলা হচ্ছে, দু একটি ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ছোড়া গুলিতে র্যাবের সদস্য বা পুলিশ আহত হয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা কিন্তু যুদ্ধ না, স্ট্রেইট গুলি করে মেরে ফেলা হচ্ছে, কারণ এখানে কোনো দ্বিপক্ষীয় সংঘর্ষের কোনো। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে বলছেন বন্দুক যুদ্ধ জীবন বাঁচাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেটা বাহিনী, কয়েকটা ক্ষেত্রে তারা বলা হচ্ছে যে এরকম হয়েছে, কিন্তু যারা মাদক ব্যবসায়ী তারা জানে যে অভিযান শুরু হচ্ছে এবং তারা নিজেরা কি পিস্তল রাইফেল নিয়ে বসে থাকে যে পুলিশ আমাকে এলে আগে আমি পুলিশকে মারবো তারপরে আমাকে মারবে, বিষয়টি সেটা না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে শাসক দলীয় এমপি বদির বিরুদ্ধে তথ্য আছে কিন্তু প্রমাণ নেই। তাহলে তো আমরা জিজ্ঞেস করতে পারি, আপনি যে এই পর্যন্ত ২০ থেকে ৩৮ জন মেরেছেন, তাদের সবার ক্ষেত্রে কি প্রমাণ আপনাদের কাছে আছে সেটা জাতির সামনে উপস্থাপন করুন যে আপনারা প্রমাণ পেয়েই মেরেছেন। এবং পুলিশ ও হাকিম তো এক হতে পারে না, তাহলে দেশের বিচার ব্যবস্থার দরকার কি? সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জীবন বাঁচাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে বন্দুক যুদ্ধের যে জীবন বাঁচাতে আমরা যেই বিষয়টি শুনে আসছি, ক্লিন হার্ট থেকে এখন পর্যন্ত একই ধরনের প্রধানমন্ত্রীর নির্দেশনা কিন্তু থাকে যেরকম যে হ্যাঁ তোমরা সরাসরি ওদেরকে গুলি করে মেরে ফেলো, জীবন বাঁচানোর জন্য হলে তো নিশ্চয়ই, জীবন বাঁচানোর জন্য হলে এটা প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হয় না, অটোমেটিক করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য কিনে এটা তো জনমনে প্রশ্ন আছে। এবং এই ধরনের বেধড়ক মানে ক্রসফায়ারে মানুষ মেরে ফেলা, এটা কিন্তু আমরা ক্রসফায়ারও বলতে অসম্মত হচ্ছেন, তিনি বলছেন এটি বন্দুক যুদ্ধ, ক্রসফায়ার নয়। এখন মাদক ব্যবসায়ীরা বন্দুক, মাদক ব্যবসায়ীরা কিন্তু বন্দুক সময় এক এক টার্ম, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে। বন্দুক যুদ্ধ হলে জাস্টিফাই করা হয় যে সে আমার প্রতি গুলি ছেড়েছে সেই জন্য আমি গুলি ছুড়েছি, কিন্তু আসলে বন্দুক যুদ্ধ হয়েছে কিনা সেটা তো একটা বড় বিষয়। আমার কথা হচ্ছে যদি প্রমাণ থেকে থাকে, প্রমাণ থাকলেও কিন্তু আপনি মারতে পারেন না। আপনি প্রমাণ থাকলে আপনি তাকে পায়ে গুলি করে তাকে আপনি অ্যারেস্ট করে আপনি জেলখানায় নিয়ে গিয়ে বিচার করবেন, কিন্তু আপনি সরাসরি যে মেরে ফেলছেন, এতে করে হয়তো একটা আতঙ্ক তৈরি হচ্ছে, একটা মানে সাময়িক সময়ের জন্য মানুষ হয়তো মনে করছে যে মাদক ব্যবসায়ীদের হাতে আমরা মাদক ব্যবসা চরম পর্যায়ে পৌঁছে বাংলা, সন্দেহ নেই। এবং এই ব্যবসা চরম পর্যায়ে পৌঁছার জন্য দীর্ঘ 10 বছর ধরে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব অনেক বেশি, কারণ কিভাবে মাদক ব্যবসা প্রসার করে। আজকে যে পুলিশ বলুন, আজকে যে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের উদ্ধার অভিযানও হয়েছে এবং তাদের সহায়তাও মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে, অস্বীকার করার কোনো উপায় নেই, প্রত্যেক গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। কিন্তু আজকে আপনার ডিসিশন নিচ্ছে মেরে ফেলছেন, কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা জানতে চাই তাদের ক্ষেত্রে কি প্রমাণ আছে, এবং তাদেরকে তো জীবিত উদ্ধার করে ট্রায়াল করে তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ দীর্ঘসূত্র হতে, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে কিন্তু দ্রুত বিচারের ট্রাইব্যুনাল আছে, আপনি দ্রুত বিচার করে আপনি 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে তাদের বিচার করে শাস্তি দিয়ে দিলেন। কিন্তু সেটা না করে যে ক্রসফায়ার, এটা আমার মনে হয় যে এই সময়ের জন্য যেখানে সামনে নির্বাচন, রাজনীতিতে
এক ধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে এবং বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। এবং আপনি নিজেই জানেন যে কয়েকদিন আগে জেনেভার মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশকে এই গুমের বিষয়ে এবং ক্রসফায়ারের বিষয়ে একটি বিরুদ্ধের একটি সনদে স্বাক্ষর করতে বলা হয়েছিল, বাংলাদেশ সেখানে আপত্তি জানিয়েছে। এটা আমরা রাষ্ট্র হিসাবে, একটা অমানবিক রাষ্ট্র হিসাবে আমরা নিজেদেরকে প্রমাণ করেছি। কিন্তু এই যে অভিযানটা চলছে, এই বিষয়গুলো তো সরকার পক্ষে যখনই যে থাকে কখনোই খুব একটা গুরুত্ব দেয়নি। মানে বিএনপি জামাত আমলে যখন এই ক্রসফায়ার শুরু হলো তখনও গুরুত্ব দেয়নি, এখনো গুরুত্ব দেয়নি। কখনোই কি সরকার এগুলোকে আসলে গুরুত্ব দেয়? মানে আন্তর্জাতিক সংস্থাগুলো কি বলছে, বিরোধী দলগুলোকে গুরুত্ব দিতে দেখি। ক্লিন হার্ট অপারেশন হয়েছে, ক্লিন হার্ট অপারেশনের সমালোচনা হয়েছে এবং ক্লিন হার্ট অপারেশনের কারণেই যেখানে সেনাবাহিনীর অফিসাররা সেখানে ইনভলভ ছিল বা জওয়ানরা, সেখানে তারা ক্লিমেন্সি চেয়েছে যে আমাদের এখানে দায় মুক্তি দিতে হবে এবং সেই দায় মুক্তির জন্য সে র্যাব গঠন করা হয়েছে, যে র্যাবের দায় মুক্তি আছে কিছু কিছু ক্ষেত্রে যে তারা এই ধরনের করতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে প্রতিটি ক্রসফায়ারের কিন্তু একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হয় এবং এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়ে প্রমাণ দেখতে হবে যে এটা আসলেই ক্রসফায়ার করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল কিনা। এই যে এখন মাদক ব্যবসায়ী বলে ওর বিরুদ্ধে মামলা, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি তদন্ত আছে এবং সেই পরিপ্রেক্ষিতে সমালোচনা হয়েছিল এবং কোর্টে পর্যন্ত গেছে। কিন্তু র্যাবের ক্রসফায়ারের বিরুদ্ধে একটি হাইকোর্টের একটি বেঞ্চ একটি রুল ইস্যু করেছিল মাদারীপুরের একটি ক্রসফায়ারের ঘটনায়, তখন সেই বেঞ্চ বিলুপ্ত হয়ে গিয়েছিল এরপরে এবং এরপরে এটা কোনো সুরা হয়। আমার কথা হচ্ছে যে কোনো সরকারি থাকুক না কেন, কোনো বাহিনীকে যদি আপনি এই ধরনের একটা অবাধ লাইসেন্স দিয়ে দেন যে কিল বাংলাদেশের কালচারে, এটা ফিলিপিন্সে করেও হজম করতে পারেনি, কিন্তু এটা বাংলাদেশে যে এই মুহূর্তে মাদকের ইয়ের জন্য যে ব্যবস্থা করছে, এটা তাদের আসলে ব্যর্থতার কারণেই আজকে এই ধরনের চিন্তা তাদেরকে করতে হচ্ছে যে মেরে ফেলতে হবে। কিন্তু বড় ক্যারিয়ার যদি বদির বিরুদ্ধে প্রমাণ নাই থাকে, কিন্তু বদির বিরুদ্ধে বিষয়টি আসবো, কিন্তু ধরেন এখন এই অবস্থায় কেন আসলো? যেমন যখন যেই ক্রসফায়ারের সেই সময়টা বা অপারেশন ক্লিন হার্ট, তখন যে বিষয়টি আমরা জানতাম যে মানে সরকার দলীয় ক্যাডাররাই এত বেপরোয়া হয়ে গিয়েছিল তাদের নিয়ন্ত্রণে আনবার জন্য, তারাই তো বেশি মারা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল যে তাদের নিয়ন্ত্রণে আনবার জন্য ক্রসফায়ার মারা পড়েছে। এখন মানে মাদক ব্যবসায়ীরা এত বেপরোয়া হয়ে গেছে যে এই অবস্থায় এখন ব্যবসায়ীদের আপনি যারা মূলে আছে, যে বড় ব্যবসায়ী যারা বাইরে থেকে আনছে, স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সহযোগিতা করছে না, বাইরে থেকে আনছে, এদেরকে আপনি ধরুন, এদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলে তো নিচু লেভেলে এটা পৌঁছাবে না। একটু জানতে চাই যে এটাই তো হচ্ছে বড় কথা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ডিসেম্বরে 141 জনের একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে দিয়েছে। আজকে যুগান্তর একটি খবর, একটি গোপন প্রতিবেদন সেটি দিয়েছে দুদকের কাছে, এবং ডিএমপিও 100 শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বদির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও প্রমাণ নেই। মানে এতদিন ধরে ডিসেম্বরে অভিযোগটি যদি যায়, এতদিন ধরে অভিযোগ কিন্তু আরেকটা কথা বলছেন যে আপনার মানে বিবেচনায় নিচ্ছি, এর পরের কথাটা কিন্তু বলেছিলেন যে বদি সম্পর্কে যে কথাটা বলছেন সেটা বিবেচনায় নিচ্ছি। তিনি অভিযোগ তথ্য আছে বলছেন যে এটা বিবেচনা, আমরা আশা করব যে মানে শুধু বদি না, এই যদি বললেন যে 100 কিংবা ডিএমপির কাছে 141 জনের তালিকা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়েছে, দুদকের কাছে আছে, আমরা আশা করব এই জায়গাটা যদি আপনি হাত না দেন, এই ক্রসফায়ার মানে এই 141 জনকে যদি আপনি ঠিক আছে টিআই প্যারেডে নিয়ে আসেন বা একটা জায়গায় প্রকাশ্যে আনেন, তাহলে দেখবেন যে এটা অনেক বেশি এফেক্টিভ হবে। যে এই 100, তাইলে এই চেহারাগুলো মানুষ দেখবে যে সমাজের কোন অবস্থানে আছে, সে কি সংসদে আছে নাকি সংসদ সদস্যের আশপাশে আছে নাকি কোনো ক্ষমতাসীন দল বা প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়া আছে। সেই জায়গাগুলো আপনি মানুষের কাছে আনেন। এই পথে না গিয়ে সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা, এই জায়গাগুলো অবশ্যই দরকার। পরিবারের ছেলে বা মেয়ে মাদকাসক্ত কিনা সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর আগে পরিবার বুঝবে। আমরা যদি ওই কাজটা বাদ দিয়ে শুধু এই 32 কিংবা এই আগামী আরো 15 দিনে এটা 50 বা 100 হয়ে গেল, সেটা কিন্তু সমাধান না। ওনার কথা পরিবারে সুন্দরবনের দস্যুদের আপনি বলেছেন যে তোমরা আত্মসমর্পণ করলে তোমাদের নিরাপদ জীবন দেওয়া হবে, একটা সাময়িক সময় জেলে কাটিয়ে আবার নিরাপদ করবেন। তাহলে তো আপনি মাদক ব্যবসায়ীদেরকে ধরে এনে বলেন যে তোমরা প্রকাশ্যে তোমরা অঙ্গীকার করো যে তোমরা এই ব্যবসা ছেড়ে দিবে, এর সঙ্গে জড়িত হবে না, তোমাদের জন্য ক্লিমেন্সি আছে, আমরা পার্ডনের ব্যবস্থা করছি। উনি যে কথাটা বললেন যে প্রকাশ্যে যদি আজকে তাদেরকে আনা হয়, আমরা চিনি যে এরা মাদক ব্যবসায়ী এবং তারাও সমাজের কাছে তাদের মুখ উন্মোচিত হবে এবং তারা এই ব্যবসার জন্য নিজেরা ফিল করবে যেটা আমাদের খারাপ হয়েছে। এই সুযোগগুলো এক এক ক্ষেত্রে এক এক রকম দেওয়া ঠিক না,
সেই সুযোগগুলি তাদেরকে দিয়ে যদি দেখা যায় যে এরা আর মাদক ব্যবসা করবে না, তাহলে তো এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে। একটা লোক মারা গেলে, মেরে ফেললে, এরপরে কেউ না কেউ এই ব্যবসা আবার নিবে, কারণ বলবো যে অভিযান তো কয়েকদিনের, এরপরে তো আবার আগের মতো অবস্থা তৈরি হয়ে যাবে। 3000 কোটি টাকার মার্কেট এটা। একটা সময় আপনার যে ফেন্সিডিল মনে থাকার কথা, এখন কিন্তু ফেন্সিডিলের নামও শুনি না। যুগের সাথে পরিবর্তনে মাদকেরও পরিবর্তন, ইয়াবা চলে আসছে। নিশ্চয়ই এটার একটা খুব মানে যেই শক্ত অবস্থান থেকে একটা প্রতিকার আমরা আশা শক্ত অবস্থানও চাই নিশ্চয়ই, কিন্তু সেটা নট নেসেসারি যে পথে হয়েছে, আরো হাজার উপায় আছে, কিন্তু ডজন খানেক আপনি ভালো পদক্ষেপ নিতে পারেন যাতে আপনার দৃঢ় সংকল্প প্রকাশ পাবে। মাদক নির্মূল চাই আমরা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি চাই। একটা বিরতিতে যাই, আবারও বিরতির পরে দর্শক যখন ফিরবো অনলাইনের সবশেষ খবরগুলো থাকবে। ফিরলাম আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দেখে নিই অনলাইনের কি কি খবর আছে। শুরুতেই প্রথম আলোতে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য দেখছি, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘাত হতেই পারে। কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে, আমরা শৃঙ্খলা বাহিনীর কথাই বললেন আর কি, স্বরাষ্ট্রমন্ত্রীও একই টোনে কথা বলেছেন। তাজিন আহমেদ আর নেই, অভিনেত্রী, ছোট পর্দার অভিনেত্রী, তিনি আজকে মারা গেছেন। খুলনার নির্বাচন স্বচ্ছ ও কারসাজি মুক্ত ছিল না, এটি সুজনের পর্যবেক্ষণ। সুজন এই পর্যবেক্ষণটি দিচ্ছে। আর পরের একটি খবর দেখছি, 8টি ধারা নিয়ে আপত্তি সম্পাদক পরিষদের। একটু দেখতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইনের 8টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে সম্পাদক পরিষদ। কূটনৈতিক মহলের সম্প্রতি এই 8টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছিল এবং ইতিবাচক, প্রয়োজনীয় সংশোধনী ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে। এটা তো আশ্বাস চাইবো এবং আরেকটা চাইবো যে সম্পাদকরা এবং টেলিভিশনের যারা প্রধান তারা বলেছেন সেটা আমরা চাইবো যে ঘুরে ফিরে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে এখন এখানে স্বীকার করে নিচ্ছে এই 8টা ধারা হয়তো পরিমার্জন হলো, কিন্তু ওই অন্য জায়গায় এমন একটি শব্দ বা বাক্য যুক্ত হয়ে গেল যাতে, এবং এই ব্যাপারটা ঘোলাটে হয়ে যায় আর কি। এবং বিশেষ করে সুনির্দিষ্ট সংজ্ঞা যে কোন ক্ষেত্রে আপনার অপরাধ হচ্ছে এবং যাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রশাসন হোক, তাদের হাত মানে স্বেচ্ছাচারিতা যেন কোনোভাবেই না হয়। সম্পাদক পরিষদ যেই দফাগুলোর ব্যাপারে আপত্তি জানিয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী সংসদীয় কমিটি সেগুলো পরিচালনার আশ্বাস দিয়েছে। আমরা দেখতে চাই, কারণ এই ধরনের একটি আইন আমাদের মানে এমনভাবে আমাদের সাংবাদিকদের অধিকারকে সংকুচিত করে ফেলবে যেখানে সাংবাদিকতা এবং গণমাধ্যম কোনোটাই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমরা আশা করব, আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীও আশ্বাস দিয়েছেন এবং সংসদীয় কমিটি এটা এমনভাবে এই তারা পর্যালোচনাটা করবেন যাতে করে ভবিষ্যতে আমাদের আবার নতুন করে আর কিছু বলার সুযোগ না। তবে এটি পর্যালোচনার পরে আবার গণমাধ্যম এর সাথে বৈঠক করবেন। তবে গণমাধ্যমের ডাকার ক্ষেত্রে আমার মনে হয় যে তারা আরো, আমার মনে হয় নাগরিক সমাজের বক্তব্য কিন্তু নিতে পারে, কারণ এটি শুধু সাংবাদিকদের বিষয় না, এটা সাধারণ মানুষের অধিকারের বিষয়। অতএব নাগরিক সমাজের বক্তব্য কিন্তু তারা ইচ্ছা করে গ্রহণ করতে পারেন। আর একই সঙ্গে আমি তাজিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, কারণ তাজিন সাংবাদিক ছিলেন, ব্যক্তিগতভাবে আমাদের পরিচিত ছিলেন। তার মা বাংলাদেশে এটি সরকারি কর্পোরেশনের গণসংযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তিনিও ছিলেন আর কি। আমার মনে আছে একবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাকে তার সঙ্গে, আমি প্রথম কিন্তু আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল যে মোস্ট এফিসিয়েন্ট লেডি, এরকম একটা শব্দ ব্যবহার করে। তাজিনের অনেক প্রতিবার স্বাক্ষর সে রেখেছে। আমার মনে হয় যেটা অকাল মৃত্যুতে আমরা সাংবাদিকরা গভীরভাবে শোকাহত। আমরাও ডিবিসি পরিবার শোকাহত এই মৃত্যুতে। পরের পত্রিকাটিও একটু দেখে নিতে চাই। সমকাল, কানাডা ফেডারেল কোর্টের রিভিউ আবেদনেও বিএনপি সন্ত্রাসী সংগঠন। 2015 সালে যেই রায়টি দিয়েছিল সেটির বিরুদ্ধে রিভিউ করা হয়েছিল এবং সেটিতেও প্রমাণিত হয়েছে। এটা কিন্তু অনেকটা এই যে 5ম সংশোধনী বাতিলের মতো। মামলা করেছিল একটা সিনেমা হলের মালিকানা নিয়ে, রায়টা হয়েছিল মার্শাল্লাহ বৈধতা নিয়ে। এটাও কিন্তু এক লোক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল, সেই সূত্র ধরেই কিন্তু রায় হয়েছে যে সন্ত্রাসী সংগঠন। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকের মতো শেষ করছি আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ।